নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় এই ভালো লাগা গল্প চ্যানেলের পক্ষ থেকে এখন আপনারা শুনছেন দক্ষিণ আফ্রিকার সেই মহান ব্যক্তিত্ব নেলসন ম্যান্ডেলার ছেলেবেলার কথা। এটি আপনারা ধারাবাহিকভাবে শুনছেন। আর গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প। 1937 সালে যখন আমি 19-এ পা দিয়েছি, তখন উমতাতা থেকে প্রায় 175 মাইল দূরে দক্ষিণ পশ্চিমে অবস্থিত ফোর্ট বিউফোর্টের হিল টাউনের ওয়েলেসলিয়ান কলেজে অধ্যয়নরত জাস্টিসের সঙ্গে যোগ দিলাম। 19 শতকে তথাকথিত সম্মুখ যুদ্ধে ফোর্ট বিউফোর্ট ছিল ব্রিটিশ সেনাদের অন্যতম ঘাঁটি। এখানে ঘাঁটি গাড়ার পর ব্রিটিশরা আস্তে আস্তে বিভিন্ন গোত্রের ঝোসাদের তাদের নিজ জমি থেকে উচ্ছেদ করছিল। 1 শতাব্দীরও বেশি সময় ধরে চলা সংঘর্ষে হাজার হাজার কৃষ্ণাঙ্গ ঝোসা শ্বেতাঙ্গদের হাতে নিহত হয়। এ যুদ্ধে সান্দাইল, মাখান্দা ও মোকোমার মতো বহু বীর সাহসিকতা দেখানোর জন্য ঝোসা সমাজে শ্রদ্ধাভাজন বীর হিসাবে অমর হয়ে রয়েছে। এদের মধ্যে মাখান্দা ও মোকোমা ব্রিটিশদের হাতে বন্দী হয়েছিলেন। তাদের রবিন দ্বীপের কারাগারে আটকে রাখা হয় এবং বন্দী অবস্থায় তাদের মৃত্যু হয়। আমি যখন হিল টাউনে এলাম, তখন প্রধান দুর্গ এলাকা ছাড়া বাকি প্রায় সব জায়গা থেকেই গত শতকের যুদ্ধচিহ্ন মুছে গিয়েছিল। যুদ্ধের আগে এখানে একমাত্র ঝোসারাই বাস করত এবং চাষবাস করে ফসল ফলাত। ছোটখাটো একটা উপত্যকার মাঝখান দিয়ে বয়ে চলা আঁকাবাঁকা রাস্তার শেষ মাথায় ছিল হিল টাউন শহর। প্রাকৃতিক ও অবকাঠামোগতভাবে ক্লার্ক বাড়ি থেকে হিল টাউন ছিল অনেক বেশি সুন্দর। এখানে যে কলেজে আমি ভর্তি হলাম, সেটা ছিল আফ্রিকার সর্বদক্ষিণের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। ছেলে মেয়ে মিলিয়ে এখানে প্রায় 1000-এর বেশি শিক্ষার্থী। ধবধবে সাদা রঙের ঔপনিবেশিক ভবন এবং তার চারপাশের গাছপালা পড়াশোনার সত্যিকারের পরিবেশ সৃষ্টি করেছিল। ক্লার্ক বাড়ির মতো হিল টাউনও মেথডিস্ট চার্চের আওতাধীন একটা মিশন কলেজ ছিল। ইংলিশ মডেলের ভিত্তিতে এখানে খ্রিস্টিয়ান ও লিবারেল আর্ট সম্পর্কে পাঠদান করা হতো। হিল টাউনের প্রিন্সিপাল ছিলেন ডি আর্থার ওয়েলিংটন। খুব চটপটে ও পরিপাটি স্বভাবের মানুষ ছিলেন। ডিউক অব ওয়েলিংটনের সঙ্গে রক্তের সম্পর্ক থাকায় তিনি খুব গর্ববোধ করতেন। অ্যাসেম্বলির সময় ডি ওয়েলিংটন স্টেজে গিয়ে তার স্বভাবসিদ্ধ শান্ত অথচ ভারী কণ্ঠে বলতেন, শোনো, ওয়াটারলুর যুদ্ধে ফরাসি যুবরাজ নেপোলিয়নকে শোচনীয়ভাবে পরাজিত করে ইউরোপের সভ্যতাকে যিনি রক্ষা করেছিলেন, যিনি তোমাদের মতো আদিবাসীদের উৎপীড়ন থেকে বাঁচিয়েছিলেন, সেই মহাবীর ডিউক অব ওয়েলিংটন আমার পূর্বপুরুষ। হ্যাঁ, তাঁর রক্ত বইছে আমার ধমনীতে। তার কথা শুনে আমরাও গর্ববোধ করতাম এই ভেবে যে ডিউক অব ওয়েলিংটনের সম্মানিত বংশধরের মতো একজন গুরুত্বপূর্ণ লোক আমাদের শিক্ষা দীক্ষার দায়িত্বে রয়েছেন। সে সময় শিক্ষিত ইংরেজদের আমরা রোল মডেল হিসেবে ভাবতাম। আমাদের মানে এই কৃষ্ণাঙ্গদের মধ্যে কেউ উচ্চ শিক্ষিত হলে তাকে ব্ল্যাক ইংলিশম্যান বলে ডাকা হতো। ছাত্রাবস্থায় আমাদের শেখানো হতো এবং বিশ্বাসও করতাম,
ইংরেজদের ধ্যান ধারণাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবন দর্শন। ইংরেজ সরকারই শ্রেষ্ঠ সরকার এবং ইংরেজরাই শ্রেষ্ঠ মানুষ। হিল টাউনের জীবনযাত্রা ছিল ক্লার্ক বাড়ির চেয়েও কঠোর নিয়মতান্ত্রিক। সেই ভোর ৬টায় ঘুম থেকে ওঠানোর জন্য ঘণ্টা বাজানো হতো। ঠিক ৬টা ৪০ মিনিটে ডাইনিং হলে নাস্তা দেওয়া হতো। নাস্তা বলতে শুকনো রুটি আর তা ভিজিয়ে খাওয়ার জন্য গরম চিনির রস। মাথার উপরে ইংরেজ সম্রাট ষষ্ঠ জর্জের ছবি টাঙানো ছিল, আর নিচে বসে সস্তা দরের নাস্তা খেত শিক্ষার্থীরা। তবে যাদের টাকা পয়সা বেশি ছিল তারা ব্যক্তিগতভাবে মাখন কিনে রাখত, আর প্রতিদিন সেই মাখন দিয়ে তারা রুটি খেত। আমি ওসব খেতাম না। শুকনো টোস্ট বানিয়ে নিয়েই নাস্তা সেরে নিতাম। ঠিক ৮টায় ডরমেটরির বাইরের আঙিনায় সবাই অ্যাসেম্বলিতে দাঁড়াতাম। মূলত উপস্থিতি পর্যবেক্ষণের জন্যেই এই অ্যাসেম্বলির রেওয়াজ চালু ছিল। পৌনে ১টা পর্যন্ত একটানা ক্লাস চলত। তারপর লাঞ্চ ব্রেক। লাঞ্চে খেতে দেওয়া হতো স্যাম্প আর টক দইয়ের সঙ্গে শিম দিয়ে বানানো ঘন্ট। অবশ্য কালে ভদ্রে মাংসও দেওয়া হতো। লাঞ্চ শেষে বিকেল ৫টা পর্যন্ত পড়াশোনা। এরপর একটু ব্যায়াম করা অথবা খেলাধুলার জন্য ১ ঘণ্টা ছাড়া হতো। সন্ধ্যা ৭টার মধ্যেই রাতের খাওয়া শেষ করে ৭টা থেকে ৯টা পর্যন্ত আবার পড়তে বসতে হতো। পড়া শেষ হলে ঘুমাতে যেতে হতো। আর ঠিক ৯:৩০টায় সব বাতি নিভিয়ে দেওয়া হতো। এই হিল টাউনের খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়েছিল। থেম্বুল্যান্ড তো বটেই, এছাড়া বাসুটোল্যান্ড, সওয়াজিল্যান্ড, বেকুয়ানাল্যান্ডের মতো জায়গা থেকেও এখানে শিক্ষার্থীরা পড়তে আসত। এখানকার বেশিরভাগ ছাত্রছাত্রী ঝোসা হলেও অন্য অনেক উপজাতির ছেলে মেয়েরাও এখানে পড়তে আসত। স্কুল শেষ হলে এবং সপ্তাহান্তে ছাত্রছাত্রীরা নিজ নিজ উপজাতির বন্ধুদের সঙ্গে মিলিত হতো। ঝোসা সমাজে অনেকগুলো উপজাতি ও গোত্র ছিল। এরা স্ব গোত্রের লোকদের সঙ্গে বেশি মিলত। যেমন অ্যামাপন্ড উপজাতির ছাত্রটি অ্যামাপন্ডর কোনো ছেলের সঙ্গে বেশি সদ্ভাব রাখত। আমি নিজেও বিষয়টি অনুসরণ করতাম। কিন্তু হিল টাউনে শতভাষী জাকারিয়াহা মোলেতে ছাড়া প্রথম দিকে আমার কোনো বন্ধু ছিল না। আমাদের প্রাণিবিদ্যার শিক্ষক ফ্রাঙ্ক লেবেনটেলেও একজন শতভাষী ছিলেন। এ ভদ্রলোক ছাত্রছাত্রীদের মধ্যেও তুমুল জনপ্রিয় ছিলেন। তিনি আমাদের সঙ্গে বন্ধুর মতো মিশতেন। এমনকি কলেজের প্রথম ফুটবল লিগে তিনি খেলেছিলেন এবং সে খেলায় রীতিমতো তারকা খ্যাতি পেয়েছিলেন। আর তার বিষয়ে সবচেয়ে মজার ব্যাপার হলো, নিজে উমাতা উপজাতির লোক হয়েও তিনি একটি ঝোসা মেয়েকে বিয়ে করেছিলেন। আলাদা আলাদা উপজাতিতে বিয়ে তখনকার দিনে প্রায় অসম্ভব ব্যাপার ছিল। এই লোবেনটেলেকে দেখার আগে পর্যন্ত এক জাতের লোক যে অন্য জাতের মেয়েকে বিয়ে করতে পারে সে আমার কল্পনায়ও আসেনি। এরকম অসবর্ণের বিয়েকে আমাদের সমাজে ট্যাবু অর্থাৎ নিষিদ্ধ হিসাবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু লোবেনটেলেকে আর তার বউকে দেখে আমার মানসিকতা একটু উদার হওয়া শুরু করল। ধীরে ধীরে আমার এই বোধ আসতে শুরু করল যে আমি শুধু একজন থেম্বু বা ঝোসা নই। আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন আফ্রিকান। আমি যে ডরমেটরিতে থাকতাম সেটাতে মোট ৪০টি বেড ছিল।
মাঝখানে ছিল একটা বিশাল প্যাসেজ, তার দুপাশে 20টি করে বেড। আমাদের হাউস মাস্টার ছিলেন রেভারেন্ড এস মকিতিমি। এই মকিতিমি পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার মেথডিস্ট চার্চের প্রথম কৃষ্ণাঙ্গ চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। ইনিও একজন সমভাষাভাষী ছিলেন। তিনিও ছাত্রদের কাছে খুব জনপ্রিয় শিক্ষক ছিলেন। ছেলে মেয়েদের সুবিধা অসুবিধার কথা খুব মন দিয়ে শুনতেন এবং সেমতো তাদের সমস্যা সমাধানে তড়িৎ ব্যবস্থা নিতেন বলে শিক্ষার্থীরা তাকে সাংঘাতিক পছন্দ করত। আর একটা কারণে মকিতিমির প্রতি বিশেষভাবে আমি শ্রদ্ধাশীল ছিলাম। কারণটা হলো, একবার তিনি ডি ওয়েলিংটনকে ভেড়া বানিয়ে ছেড়েছিলেন। ঘটনাটা হলো, একদিন সন্ধ্যায় ছাত্রদের বিষয় নিয়ে 2 ক্লাস ক্যাপ্টেনের মধ্যে তুমুল বিবাদ বাধে। এখন ক্যাপ্টেনদের কাজ ছিল সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণে রাখা, তাদের গন্ডগোলে উস্কে দেওয়া নয়। বিবাদ মীমাংসার জন্য মকিতিমিকে ডাকা হলো। সুপারভাইজার হিসাবে তিনি সবাইকে নিয়ে সালিসিতে বসলেন। এ সময় ডি ওয়েলিংটন ছিলেন না। কোনো একটা কারণে তিনি শহরে গিয়েছিলেন। তিনি যখন ফিরলেন তখন মীমাংসার বৈঠক চলছে। 2 পক্ষের মধ্যে বেশ বাদানুবাদ চলছে। ডি ওয়েলিংটন কক্ষে ঢোকার সঙ্গে সঙ্গেই সবাই নিশ্চুপ হয়ে গেল। মনে হলো কলহরত মানব সম্প্রদায়কে ভ্রাতৃত্বের পথ দেখানোর জন্য স্বয়ং ঈশ্বর সেখানে স্বমহিমায় আবির্ভূত হয়েছেন। যাই হোক, ডি ওয়েলিংটন নিজেকে অত্যন্ত রাশভারী ভাবমূর্তিতে রেখে কিসের হট্টগোল চলছে তা জানতে চাইলেন। মকিতিমি ওয়েলিংটনের পাশে দাঁড়ালে ওয়েলিংটনের কাছে সব দিক থেকে তাকে শিশু বলে মনে হতো। কারণ উচ্চতায় মকিতিমি বড়জোর ওয়েলিংটনের কাঁধ সমান। আবার ওয়েলিংটন ছিলেন কলেজের সর্বেসর্বা, আবার সর্বোপরি তিনি একজন শ্বেতাঙ্গ অধ্যক্ষ। এখন এইসব কারণে সালিসি বৈঠকে ওয়েলিংটনের ঢুকে পড়া এবং ঘটনা জানতে চাওয়া আমাদের কাছে খুব একটা অযৌক্তিক বলে মনে হয়নি। কিন্তু সম্ভবত মকিতিমি ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি খুব আস্তে যথেষ্ট বিনয় নিয়ে ওয়েলিংটনকে বললেন, ওয়েলিংটন, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আমি আগামীকাল সকালে আপনাকে পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট দেব। কিন্তু ওয়েলিংটন বললেন, না না, এখানে কি সমস্যা হয়েছে তা আমি এই মুহূর্তে জানতে চাই। রেভারেন্ড মকিতিমি এতক্ষণ চেয়ারে বসা ছিলেন। এবার তিনি উঠে দাঁড়ালেন। সরাসরি ওয়েলিংটনের দিকে চেয়ে বললেন, দেখুন ওয়েলিংটন, আমি এখানকার হাউস মাস্টার। আমি তো আপনাকে বলেছি যা হয়েছে আগামীকাল সে বিষয়ে রিপোর্ট দেব। তবে এর বাইরে এখন আপনাকে আমি কিছু বলবো না। মকিতিমির কথা শুনে আমাদের কান ভোঁ ভোঁ করতে লাগলো। সে কি, ডি ওয়েলিংটনের মুখের উপর তাও কৃষ্ণাঙ্গ মকিতিমি এত বড় কথা বলে ফেলতে পারল? আমরা তক্ষুনি একটা বড় ধরনের বিস্ফোরণ আশা করেছিলাম, কিন্তু না। আমাদের সবাইকে অবাক করে দিয়ে ডি ওয়েলিংটন বললেন, ও, ভেরি ওয়েল, বলেই গটগট করে চলে গেলেন। আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম ডি ওয়েলিংটন কত মহান আর ভদ্র মানুষ, এবং একই সঙ্গে মকিতিমি কত সাহসী আর আত্মবিশ্বাসী ছিলেন। রেভারেন্ড মকিতিমি
কলেজের নিয়মকানুনের খোলনলচে বদলে ফেলতে চেয়েছিলেন। তিনি ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া ও চিকিৎসা সেবার ব্যবস্থাকে আরো উন্নত করতে চেয়েছিলেন। পাশাপাশি তিনি আমাদের স্ব স্ব দায়িত্ব ঠিক সময়ে পালনের উপরও জোর তাগিদ দিতেন। আমরা তার প্রচেষ্টার প্রতি সর্বাঙ্গীন সমর্থন দিয়েছিলাম। হোস্টেলের নিয়মকানুনে তিনি যে সমস্ত সংস্কার আনলেন তার একটি বাদে সবগুলোই আমার মতো গ্রাম থেকে আসা ছেলেদের জন্য কঠিন হয়ে পড়ল। সেই বিশেষ সংস্কারটি হল, প্রতি রোববার তিনি ছেলে মেয়েদের একত্রে খাবার ব্যবস্থা চালু করেছিলেন। আমি এ ব্যবস্থার ঘোর বিরোধী ছিলাম, কারণ আমি তখনও ডাইনিং টেবিলে বসে ওই ছুরি ও কাঁটা চামচের সাহায্যে খাবার খাওয়ার কায়দাটা আয়ত্তে আনতে পারিনি। একে তো এমকে কেজ ওয়েনিতে থাকতে উইনির বোন কাঁটা চামচে খেতে দিয়ে আমাকে গেঁয়ো প্রমাণিত করেছিল, তাই সেই তিক্ত অভিজ্ঞতার কথা মনে করে আমি দ্বিতীয়বার তীক্ষ্ণ নজরওয়ালা মেয়েদের সামনে বসে খেতে চাইলাম না। কিন্তু মকিতিমি আমার বিরোধিতাকে পাত্তা দিলেন না এবং যথারীতি রোববার যৌথ ভোজনের আয়োজন করলেন। আর আমাকে ওই দিন বাধ্য হয়ে উপোস থাকতে হলো। ছোটবেলা থেকেই খেলার মাঠেই আমি বেশি স্বচ্ছন্দ ছিলাম, তবে ক্লার্ক বাড়ি থেকে হিল টাউনের খেলাধুলার মানে আকাশ পাতাল তফাৎ। কারণ ক্লার্ক বাড়িতে পরিচিত ক্রীড়াবিদ হিসাবে স্বীকৃতি পেলেও এই হিল টাউনে এসে আমি প্রথম বছরে কোনো দলে খেলার সুযোগই পেলাম না। সেকেন্ড ইয়ারে ওঠার পর আমার বন্ধু লোকি এন্ডিজামেলা আমাকে দূরপাল্লার দৌড়ে প্র্যাকটিস করার পরামর্শ দিল। হালকা পাতলা ও দীর্ঘ দেহের অধিকারী হওয়ায় লং ডিস্ট্যান্স রানিংয়ে আমার নাকি সম্ভাবনা আছে। তার কথা মতো দৌড় শুরু করলাম। প্রতিদিন বহুদূর পর্যন্ত দৌড়ের অনুশীলন করতে থাকলাম। অবশ্য এই সময়ে আমার ভালোই লাগতো, কারণ পড়াশোনা আর নিয়ম মাফিক একাডেমিক আদেশ নিষেধের বাইরে তখন চলে আসতে পারতাম। তবে দৌড়ানোর পাশাপাশি আমি আর একটা খেলার ও অনুশীলন শুরু করেছিলাম, সেটা হলো বক্সিং। প্রথমে খুব হেলাফেলা মনোভাব নিয়ে বক্সিং শুরু করেছিলাম, কিন্তু বছর খানেকের মধ্যেই আমি নিয়মিত বক্সার হিসাবে আত্মপ্রকাশ করি। হিল টাউনে সেকেন্ড ইয়ারে ওঠার পর রেভারেন্ড মকিতিমি ও ডি ওয়েলিংটন আমাকে ছাত্রদের সর্দার বা গ্রুপ ক্যাপ্টেনের দায়িত্ব দেন। ক্যাপ্টেনের বাড়তি অনেক দায়িত্ব ছিল। নতুন দল নেতা হিসাবে আমার ঘাড়েও যথারীতি অনেক দায় চেপে বসল। শুরুর দিকে আমার কাজটা ছিল ক্লাস শেষে বিকেলবেলা যেসব ছাত্রদের জানালা দরজা পরিষ্কার করার দায়িত্ব ছিল তাদের দিকে শুধু নজর রাখা। কোন বিল্ডিং পরিষ্কারের দায়িত্ব কোন দলকে দেওয়া হবে তাও আমি ঠিক করে দিতাম। তারপর কিছুদিন পর দেখলাম আমার দায়িত্ব বাড়ল। নাইট ডিউটি যোগ হলো। ডরমেটরিতে আমাদের কোনো টয়লেট ছিল না, তাই বিল্ডিং থেকে প্রায় 100 ফুট দূরত্বে রাত দিন সব সময়ে সেখানেই ছাত্রদের বাথরুম সারতে হতো। আবার কোনো দিন রাত্রে বৃষ্টি হলে ছাত্র বৃষ্টিতে ভিজে ওই বাথরুমে যেতে চাইতো না, তখন তারা ব্যালকনিতে দাঁড়িয়েই কাজটা সারতে চাইতো। এখন ছাত্ররা যাতে এই রকম কাজ করতে না পারে সেই জন্য আমাকে রাত জেগে পাহারা দিতে হতো। একদিন হলো কি, রাতে প্রচন্ড বৃষ্টি। আমি সন্তর্পণে বারান্দার কাছে গিয়ে আড়ি পাতলাম। দেখলাম
প্রায় 15 ছেলে সেই বারান্দায় লাইন দিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে। আমি তাদের হাতে নাতে ধরে ফেললাম। যথারীতি নিয়ম ভঙ্গের তালিকায় সব কজনের নাম লিখে ফেললাম। আবার ঠিক একই রাতে শব্দ পেয়ে বারান্দায় এলাম। আবার দেখলাম কে যেন অন্ধকারের মধ্যে প্রস্রাব করছে। আমি তো তাকে জড়িয়ে ধরেই চিৎকার শুরু করলাম। আশেপাশের ঘর থেকে সবাই ছুটে এলো। ছেলেটা আমাদের দিকে ফিরতেই দেখি সে আমারই মতো একজন ছাত্র সর্দার। এবার সবাই আমাকে একযোগে প্রশ্ন করল, গার্জিয়ানদের গার্ড দেবে কে? অবশ্য তাদের কথা খুবই সত্য। দলনেতা নিজেই যদি আইন ভঙ্গ করে, তাহলে সাধারণ ছাত্র কিভাবে তাকে মান্য করবে? কিন্তু কার্যত দল নেতারা আইনের ঊর্ধ্বে থাকত, কারণ সে নিজেই হচ্ছে আইন। আর নৈতিকভাবে একজন দল নেতা হয়ে আর একজন দল নেতার নামে নালিশ করাটাকে আমিও ভালো চোখে দেখলাম না। ফলে তার সাজা মুকুব করতে গিয়ে বাকি 15 জনের পুরো লিস্টটাই আমাকে ছিঁড়ে ফেলতে হলো। অবশ্য কারো বিরুদ্ধে আমি কোনো অভিযোগ আনলাম না। রাতের আকাশ ছিঁড়ে যেমন উল্কা ছুটে যায়, ঠিক 3rd ইয়ারে ওঠার পর তেমনি একটা আকস্মিক ঘটনা আমার জীবনে ঘটে গেল। তখন বছর শেষ হওয়ার 2-1 মাস বাকি আছে। খবর এলো বিখ্যাত ঝোসা কবি ক্রুনি এম খাউই আমাদের স্কুল পরিদর্শনে আসবেন। আসলে এম খাকোই ছিলেন একজন জাত এমবঙ্গী, অর্থাৎ স্বভাব গীতি কবি। তিনি নাকি মুখে মুখে সমসাময়িক ও ঐতিহাসিক ঘটনাগুলোকে কাব্যিক ছন্দে বর্ণনা করতেন। এখন তার আগমন উপলক্ষে কর্তৃপক্ষ স্কুলে সেদিন ছুটি ঘোষণা করলেন। কবিকে আমন্ত্রণ জানাতে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কালো পোশাক পরে অ্যাসেম্বলি রুমে হাজির হলাম। এই হলরুমটার মাথায় ছিল একটা স্টেজ, আর সেই স্টেজের পাশে একটা দরজা ছিল। ওই দরজাটা খুললে দি ওয়েলিংটনের বাড়ি দেখা যেত। দরজাটার তেমন কোনো বিশেষত্ব ছিল না, তবে আমরা ভাবতাম সেটা কেবলমাত্র দি ওয়েলিংটনের জন্য বানানো হয়েছে, কারণ তিনি ছাড়া ওই দরজাটা অন্য কেউ ব্যবহার করতেন না। তো যাই হোক, আমরা যখন হলরুমে বসে আছি তখন হঠাৎ দরজাটা খুলে গেল। তা সবাই ভেবেছিল প্রথমে যে দি ওয়েলিংটন ঢুকছেন, কিন্তু না। কিছু পরে দেখা গেল তিনি নন। আমাদের সবাইকে অবাক করে দিয়ে গায়ে চিতাবাঘের চামড়ায় তৈরি পোশাক আর মাথায় হ্যাট পরে একজন কৃষ্ণাঙ্গ লোক ঢুকলেন, আর তার হাতে একটা পল্লব। আর তার পিছু পিছু ঢুকলেন দি ওয়েলিংটন। এখন এই রকম দৃশ্যে আমরা সবাই কেমন হতবাক হয়ে গিয়েছিলাম। এ কি, একজন উপজাতির কৃষ্ণাঙ্গের পিছনে দি ওয়েলিংটন ঢুকছেন? এটা আমাদের মধ্যে কি ভীষণ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল তা বোঝানো মুশকিল। মনে হচ্ছিল যেন বিশ্ব ব্রহ্মাণ্ড বুঝি উল্টে গেছে। শুধু তাই নয়, আমাদের আরো অবাক করে সেই কবি এম খাকোই দি ওয়েলিংটনের পাশে বসলেন। আমরা তখন রীতিমতো উত্তেজনা বোধ করছি। তখন তাকে ঠিক কোনো এক মহাপুরুষ বলে মনে হচ্ছিল। তারপর কবি এম খাকোই যখন উঠে দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেন, তখন সত্যি বলতে কি আমার আশা ভঙ্গ হয়েছিল। তার কথাবার্তা শুনে চরম হতাশ হলাম। একজন ঝোসা নায়ক হিসাবে তাকে আমি একজন দীর্ঘদেহী
দৃঢ়ভাষী ও বুদ্ধিদীপ্ত দৃষ্টির লোক বলে মনে করেছিলাম, কিন্তু তাকে দেখার পর আর 10টা সাধারণ ঝোষার মতোই মনে হলো। ঝোষা ভাষায় তিনি যখন বক্তব্য দেওয়া শুরু করলেন তখন আরো বিরক্তিকর মনে হলো। তার কণ্ঠ একে তো ছিল মৃদু এবং মেয়ে মানুষের মতো, আর তারপরও তিনি কথা বলছিলেন ধীর লয়ে। জুৎসই শব্দটি প্রয়োগ করার জন্য সময় ক্ষেপণ করে করে বক্তব্য রাখছিলেন। কবি এম.ওয়াই স্টেজের উপর উঠে দাঁড়িয়ে যখন কথা বলছিলেন তখন তিনি মাঝে মাঝে তার হাতের বল্লমটি উপরের দিকে তুলে ধরছিলেন। মাথার উপর পর্দা টাঙানোর জন্য যে তার ঝোলানো ছিল, বল্লমটা তার তারে গিয়ে আঘাত করছিল। রাজনৈতিক প্রসঙ্গে কথা বলার সময় তিনি কিছুক্ষণ পর পর তার বল্লমের দিকে চাইছিলেন। তারের সঙ্গে বল্লমের গুঁতো লাগায় বিরক্তিকর ঝনঝন শব্দ হচ্ছিল। তারপর দেখলাম হঠাৎ কবি একটু থামলেন, তারপর আবার বলা শুরু করলেন। অবাক করার মতো বিষয় হলো তার কণ্ঠ ধীরে ধীরে চড়তে চড়তে এবং ভাষণের শব্দশৈলী দৃঢ় ও জোরালো রূপ নিতে শুরু করল। তিনি স্টেজের এক মাথা থেকে আর এক মাথা পায়চারি করার মতো হাঁটছিলেন। তারপর হঠাৎ থমকে দাঁড়ালেন এবং সরাসরি দর্শকদের দিকে চেয়ে বললেন, তারের উপর আমার বল্লমের আঘাতে যে ঝনঝন শব্দ হচ্ছে সেটি ইউরোপীয় সংস্কৃতির সঙ্গে আফ্রিকান সংস্কৃতির সংঘর্ষের প্রতীক। তারপর তিনি হঠাৎ বজ্রকণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন, আমার হাতে এই যে তোমরা বল্লম দেখছ, সেটা আফ্রিকান ইতিহাসের মহামানিত ও সত্য সুন্দর বিষয়াবলীর প্রতীক। একজন আফ্রিকান যোদ্ধা অথবা একজন আফ্রিকান শিল্পী উভয়কেই এ বল্লম তার আত্মপরিচয় প্রকাশে সাহায্য করে। এ বল্লম হলো আফ্রিকার সংস্কৃতির প্রতীক। আর এই যে মাথার উপরে দেখতে পাচ্ছ পর্দা টানানোর জন্য ঝোলানো তামার তার, এটা পশ্চিমা শিল্প প্রতিষ্ঠান ও ম্যানুফ্যাকচারিং এর একটা আলামত। হ্যাঁ, এ তার খুব চিকন আর শক্ত, চতুর কিন্তু প্রাণহীন। তারপর কবি ক্রমশ উত্তেজিত হয়ে পড়লেন। আবার তিনি ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলেন, শোনো, আমি একটা লম্বা হাড়ের উপর লোহা বসানো বল্লমের গুণকীর্তন অথবা ধাতব তারের সূক্ষ্ম কারচুপি বর্ণনার জন্য এখানে আসিনি। আমি শুভ আর অশুভ, স্থানীয় আর বিদেশি বেনিয়াদের সংঘাতের কথা বলতে এসেছি। আমি বলতে এসেছি, যারা আমাদের কৃষ্টি ও সভ্যতাকে বিনষ্ট করে তাদের সভ্যতা আমাদের উপর চাপিয়ে দিতে চায়, সেই বিদেশিদের আমরা কিছুতেই মেনে নিতে পারি না। আমি বিশ্বাস করি এবং এই সমবেত জনগণের সামনে ভবিষ্যৎবাণী করতে পারি যে আফ্রিকা জাগবে, সাম্রাজ্যবাদী আগ্রাসীদের বিরুদ্ধে আফ্রিকা ঘুরে দাঁড়াবে। সাদা চামড়ার নকল দেবতারা বেশি দিন আমাদের জুজুর ভয় দেখাতে পারবে না। আমরা আমাদের সংস্কৃতি নিয়ে জাগব, বিদেশি কুধারণাকে ছুঁড়ে ফেলে আমরা জাগবই। তার কথা শুনে আমি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। মঞ্চে বসা ছিলেন খোদ ডি ওয়েলিংটন সহ আরো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ শ্বেতাঙ্গ ভদ্রলোক। এখন তাদের সামনে এইভাবে আক্রমণাত্মক ভাষায় তিনি যে বলতে পারবেন সেটা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি।
তার বক্তব্যে সেদিন আমার নতুন করে বোধোদয় হল, দি ওয়েলিংটনের মতো যেসব শ্বেতাঙ্গকে আমি এতকাল প্রভুর মতো দেখে এসেছি, কবি এম খাওয়ের বক্তব্য শুনে আমার সে ধারণা পাল্টে গেল। বক্তব্য শেষ করে এম খাওয়ি তার বিখ্যাত একটি কবিতা সুরে সুরে আবৃত্তি করা শুরু করলেন। কবিতাটির বিষয়বস্তু হল, তিনি আসমানের সমস্ত নক্ষত্র পৃথিবীর বিভিন্ন জাতীয়র মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়েছেন। বল্লমখানা একবার স্টেজের এদিকে একবার ওদিকে তুলে ধরে তিনি ফরাসি, জার্মান, ইংরেজ সহ সমস্ত ইউরোপীয়দের উদ্দেশ্যে বললেন, সর্বাধিক নক্ষত্রের আধার এই সুবিশাল ছায়াপথ তোমাদের দিলাম। সর্বাধিক নক্ষত্র তোমাদের দিলাম কেন জানো? তার কারণ তোমরা অদ্ভুত ঈর্ষাপরায়ণ এক লোভাতুর জাতি। তোমাদের এত আছে, তবু চাই চাই তোমাদের শেষ হয় না, তোমাদের খাই খাই বন্ধ হয় না। এরপর তিনি এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে নক্ষত্র বণ্টন করলেন। এরপর আফ্রিকার দেশগুলোকে বিভিন্ন স্তরে ভাগ করলেন তিনি। এক একটি আফ্রিকান দেশের জন্য এক একটি তারা বরাদ্দ করলেন, এক একটি উপজাতির জন্য উপহার দিলেন এক একটি বিশেষ নক্ষত্র। আর আবৃত্তির সঙ্গে সঙ্গে তিনি অদ্ভুত ভঙ্গিমায় নাচতে লাগলেন। হাতের বল্লম এদিক ওদিক নেড়ে প্রাচীন আদিবাসীদের কায়দায় দাপাতে লাগলেন। তারপর হঠাৎ শান্ত স্থির হয়ে দর্শকদের দিকে মুখ বাড়ালেন। তারপর আবার খুব নিচু স্বরে বলতে লাগলেন, এবার এসো, এসো আমার প্রিয় ঝোষা সমাজ, তোমাকে দিয়ে যাচ্ছি আমার সবার চেয়ে শ্রেষ্ঠ একটি তারা। তোমরা যেহেতু অসম সাহসী এক জাতি, তোমাদের জন্য তাই দিয়ে যাচ্ছি ভোরের শুকতারা। সময় গুনতে, বছর গুনতে, বয়স গুনতে এ তারার বড় প্রয়োজন। তোমার জন্য, তোমাদের জন্য রেখে যাচ্ছি অদম্য এই শুকতারা। কবিতার শেষ লাইনটা বলে তিনি বুকের উপর মাথা ঝুঁকালেন। আমরা সবাই হাততালি দিয়ে হর্ষধ্বনি করতে করতে উঠে দাঁড়ালাম। তার কবিতা শুনে নিজেকে নিয়ে আমার তখন খুব গর্ব হচ্ছিল। একজন শুধু আফ্রিকান নয়, একজন ঝোষা পরিচয়ে পরিচিত হতে পেরে আমার মনে হচ্ছিল আমি সত্যি বিশেষ এক শ্রেণীভুক্ত, বিশেষ মর্যাদা সম্পন্ন মানুষ। এই কবি এম খাওয়ির বক্তব্য, কবিতা আমার অন্তরাত্মাকে যেন জাগিয়ে দিল। তিনি নিজে একজন ঝোষা ছিলেন, তবে তার জাতীয়তা বোধ ঝোষা উপজাতিকে ঘিরে ছিল না। পুরো আফ্রিকাকে তিনি একসঙ্গে সংহত করার স্বপ্ন দেখেছিলেন। আমার হিলটাউন ছাড়ার সময় যতই ঘনিয়ে আসতে লাগলো, মাথার মধ্যে ততই নতুন নতুন প্রথা বিরোধী আইডিয়া জমা হতে থাকলো। কবি এম খাওয়ি যদিও সবচেয়ে বেশি ঝোষাদের প্রশংসা করেছিলেন, তারপরও আফ্রিকার সব উপজাতি ও আদিবাসীকে এক ছাতার নিচে দেখার স্বপ্ন দেখা শুরু করলাম। যদিও তখনও পর্যন্ত আমার শ্বেতাঙ্গদের কাছ থেকে সুবিধা আদায়ের মানসিকতা ছিল এবং এর জন্য তাদের কাছে সময়ে অসময়ে মাথা নত করতে হয় তাও জানতাম, কিন্তু তারপরও একজন সাদার পাশে একজন কালো সমান সম্মান নিয়ে দাঁড়াবে, এমন স্বপ্ন আমার মধ্যে দ্রুত বড় হতে লাগলো। আসলে কবি এম খাওয়ির বক্তব্যে আমি সম্ভবত প্রথমবারের মতো নিজেকে একজন
গর্বিত ঝোসা এবং জাতীয়তাবাদী আফ্রিকান হিসাবে আবিষ্কার করি। সপ্তম অধ্যায়। 1960 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের একমাত্র আবাসিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছিল অ্যালিস মিউনিসিপ্যালিটির ফোর্ট হেয়ার ইউনিভার্সিটি কলেজ। এটি ছিল হিল টাউন থেকে 20 মাইল পূর্বে। তবে এটিকে শুধু সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বললে ভুল হবে, কারণ এ প্রতিষ্ঠান ছিল তার চেয়ে অনেক বেশি কিছু। দক্ষিণ মধ্য পূর্ব আফ্রিকার সমস্ত জ্ঞান তাপসদের আলোকবর্তিকা ছিল এই ফোর্ট হেয়ার কলেজ। তখনকার দিনে আমার মতো তরুণ কৃষ্ণাঙ্গদের কাছে এটিই ছিল অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড অথবা ইয়েল বিশ্ববিদ্যালয়। ফোর্ট হেয়ারে ভর্তি হওয়া নিয়ে আমার পালক পিতা যথেষ্ট চিন্তিত ছিলেন, কিন্তু সহজেই সেখানে ভর্তির যোগ্যতা প্রমাণ করলাম। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে তিনি আমাকে প্রথমবারের মতো একটা স্যুট বানিয়ে দিলেন। ধূসর রঙের ওই স্যুট পরার পর আমার নিজেকে বেশ ওজনদার ও অভিজাত বলে মনে হচ্ছিল। তখন আমার বয়স 21 বছর। স্যুট পরে কলেজে ঢোকার পর আমার মনে হচ্ছিল পুরো ফোর্ট হেয়ারে আমার চেয়ে স্মার্ট কোনো ছাত্র নেই। আমি বুঝতে পারছিলাম সাফল্যের দিকে অবিরাম এগিয়ে যাওয়ার জন্যই আমার জন্ম হয়েছে। আমার সবচেয়ে বড় মানসিক সান্ত্বনার বিষয় ছিল আমি আমার পালক পিতাকে খুশি করতে পেরেছিলাম। তার গোত্রে আমিই প্রথম কেউ যে বিশ্ববিদ্যালয় ডিগ্রি অর্জন করতে পেরেছে। পালক পিতার ছেলে জাস্টিস তখনও হিল টাউনে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা পাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পড়াশোনার চেয়ে খেলার প্রতি তার ঝোঁকটা ছিল বেশি, আর সেই কারণেই সে পাশ করতে পারছিল না। 1916 সালে স্কটিশ মিশনারিরা এই ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয় স্থাপন করে। 19 শতকের সবচেয়ে বড় দুর্গ এলাকা ছিল এখানে। পাথুরে জমিনের ওপর বানানো হয়েছিল দুর্গ। পাশেই ছিল তেউমি নদী। 19 শতকে ঝোসার রারহাবি রাজবংশের শেষ স্বাধীন রাজা স্যান্ডি লেকে এই দুর্গের সৈন্যরাই চূড়ান্তভাবে পরাজিত করে, আর এর মাধ্যমে ঝোসারা ব্রিটিশদের অধীনে চলে যায়। ফোর্ট হেয়ারে সব মিলিয়ে আমরা মোট ছাত্র ছিলাম 150 জন। এর মধ্যে ডজন খানেক বা তার কিছু বেশি ছাত্র ক্লার্কবারি অথবা হিল টাউনে আমার সঙ্গে পড়ত। সেই হিসেবে আমরা আগে থেকেই একে অপরকে চিনতাম। এই ফোর্ট হেয়ারে এসে পূর্ব পরিচিতদের মধ্যে প্রথম যার সঙ্গে আমার দেখা হলো সে হলো কেডি মাতাঞ্জিমা। গোত্র পরিচয়ের সূত্রে কেডি সম্পর্কে আমার ভাইপো হলেও বয়সে সে আমার চেয়ে অনেক বড় ছিল। আমি যখন সেখানে গেলাম তখন সে 3rd ইয়ারের ছাত্র। লম্বা সুদর্শন ও আত্মবিশ্বাসী কেডি আমাকে তার স্নেহ ছায়ায় টেনে নিল। ঠিক জাস্টিসকে আমি যেমন একটু সমীহের নজরে দেখতাম, কেডিকেও সেইভাবে সম্মান করতাম। আমি আর কেডি দুজনেই মেথডিস্ট খ্রিস্টান ছিলাম। সে ওয়াইসলি হাউস নামে একটা দোতলা হোস্টেলে থাকত। আমারও সেখানে থাকার ব্যবস্থা করা হলো। ক্যাম্পাসের এক প্রান্তে ছিল ভবনটা। কেডি সবসময় আমার খোঁজ খবর নিত। আমাকে কাছের একটা গির্জায় সে কাজ করাতে নিয়ে যেত। আমার পালক পিতা স্কুলে পড়ানোর সময় বাড়ি থেকে ছেলে মেয়েদের কাছে টাকা পাঠানোর নীতিতে বিশ্বাসী ছিলেন না।
কেডি আমার হাত খরচের অর্থ উপার্জনের জন্য কাজ জুটিয়ে দিত। আমার পালক পিতার মতো কেডিও আমাকে রাজা সাবাতার ভবিষ্যৎ কাউন্সিলর হিসাবে দেখত। সম্ভবত সে কারণে সেও আমাকে আইন পড়ার ব্যাপারে খুব উৎসাহ দিত। ক্লার্কবারি ও হিল টাউনের মতো ফোর্ট হেয়ারও একটা মিশনারি কলেজ ছিল। ঈশ্বরে বিশ্বাস রাখা, রাজনৈতিক কর্তৃপক্ষের প্রতি আনুগত্য প্রদর্শন এবং সরকার ও কর্তৃপক্ষের প্রতি আনুগত্য প্রদর্শন এবং সরকার ও গির্জা কর্তৃপক্ষের দেওয়া শিক্ষা সেবার জন্য কৃতজ্ঞ থাকার ব্যাপারে আমাদের সবসময় সতর্ক করে দেওয়া হতো। এ জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান তাদের ঔপনিবেশিক নীতিমালা ও ভাবমূর্তির জন্য প্রায়শই চরমভাবে সমালোচনার মুখে পড়ত। তবে আমার বিশ্বাস এতে সামগ্রিক ফলাফলটা ভালোই হতো। সরকার যখন শিক্ষা প্রতিষ্ঠান গড়তে চাইত না অথবা সরকারের সামর্থ্যে কুলোতো না, তখন মিশনারিরা তা করত। আর একটা ব্যাপার হলো, সাধারণ সরকারি স্কুলে যেমন বর্ণবাদী মনোভাব বজায় রেখে শিক্ষা দীক্ষা দেওয়া হতো, এই মিশনারি স্কুলে সেটা প্রায় ছিলই না। তবে মিশনারি স্কুলে নৈতিক শিক্ষা ও আচরণের ক্ষেত্রে সব সময়ই কড়াকড়ি নীতি মেনে চলা হতো। পুরো আফ্রিকা অঞ্চলে যেসব মহান জ্ঞানতাপস ও মনীষীর আবির্ভাব হয়েছে তাদের অনেকের ছাত্র জীবন কেটেছে এই ফোর্ট হেয়ারে। এটা একই সঙ্গে ছিল তাদের আবাসস্থল তথা ইনকিউবেটর। তখনকার শীর্ষতম বুদ্ধিজীবীদের অন্যতম ছিলেন প্রফেসর জেড.কে ম্যাথিউস। ম্যাথিউস ছিলেন একজন সাধারণ খনি শ্রমিকের সন্তান। বোয়ার ওয়াশিংটনের আত্মজীবনী আপ ফ্রম স্লেভারি এই পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন। এ বইটি তাকে বড় হওয়ার পথে সহায়তা করেছিল। এতে কি করে কঠিন পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে সাফল্য জয় করা যায় সেটাই দেখানো হয়েছে। জেড.কে ম্যাথিউস আমাদের সামাজিক, নৃবিজ্ঞান ও আফ্রিকান আইন পড়াতেন। তিনি খোলামেলাভাবে সরকারের সামাজিক নীতির কঠোর সমালোচনা করতেন। আর এক অন্যতম শিক্ষক ছিলেন, তিনি হলেন প্রফেসর ডি.ডি.টি. জাবাভু। এই ফোর্ট হেয়ার ও জাবাভুকে অভিন্ন আত্মা মনে করা হতো। 1916 সালে বিশ্ববিদ্যালয়টি চালু হওয়ার সময় তিনি প্রথম নিয়োগপ্রাপ্তদের একজন শিক্ষক ছিলেন। প্রফেসর জাবাভু লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি ভাষা ও ব্যাকরণের উপর স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। তা সত্ত্বেও জাবাভু আমাদের ঝোসা ও ল্যাটিন ভাষার শিক্ষা দেওয়ার পাশাপাশি ইতিহাস ও নৃবিজ্ঞান পড়াতেন। ঝোসাদের বংশগতি সম্পর্কিত ইতিহাসের ব্যাপারে তিনি ছিলেন একজন এনসাইক্লোপিডিয়া। তিনি আমার বাবা সম্পর্কে এমন কিছু দুর্লভ তথ্য দিয়েছিলেন যা আমি আগে জানতাম না। এছাড়া তিনি আফ্রিকানদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সব সময়ে স্পষ্টভাষী ছিলেন। 1916 সালে অল আফ্রিকান কনভেনশন প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন প্রফেসর জাবাভু। কেপ শহরে সার্বজনীন ভোটাধিকার রহিত করার প্রস্তাব দিয়ে পার্লামেন্টে যে আইন পাশের পায়তারা শুরু হয়েছিল, এই সংগঠনই তার তীব্র বিরোধিতা করেছিল। একদিনের একটা মজার ঘটনা মনে পড়ছে। আমি একবার ফোর্ট হেয়ার থেকে ট্রেনে করে উমটাটা যাচ্ছি। আমি আফ্রিকান কম্পার্টমেন্টে উঠলাম, কেননা ওই কম্পার্টমেন্ট শুধুমাত্র কালোদের জন্য সংরক্ষিত ছিল। দেখলাম একজন শ্বেতাঙ্গ টিকিট চেকার
আমাদের টিকিট যাচাই করতে এলেন। আমার টিকিটটা হাতে নিয়ে দেখলেন আমি অ্যালিস স্টেশন থেকে উঠেছি। সেটা দেখেই ভদ্রলোক বললেন, তুমি কি জাবাবু স্কুল থেকে আসছো? আমি সম্মতি সূচক মাথা নাড়লাম। মনে হলো তিনি খুব আনন্দিত হলেন। তারপর হাসি মুখে টিকিটে ছাপ দিলেন এবং বিড়বিড় করে বলে চলে গেলেন, জাবাবু খুবই জাঁদরেল প্রফেসর। ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে আমার পাঠ্য ছিল ইংরেজি, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, নেটিভ অ্যাডমিনিস্ট্রেশন ও রোমান ডাচ ল। নেটিভ অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটির বিষয়বস্তু ছিল আফ্রিকানদের স্থানীয় আইন। যারা স্থানীয় প্রশাসনিক বিভাগে কাজ করতে আগ্রহী তাদের জন্য এই বিষয়টি বিশেষভাবে প্রযোজ্য ছিল। যদিও কেডি আমাকে সাধারণ আইন বিষয়ে পড়তে বিশেষভাবে উৎসাহ দিত, কিন্তু আমার মূল আকর্ষণ ছিল ওই নেটিভ অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি। যেহেতু আমি একজন দোভাষী ও ঝানু কাউন্সিলর হওয়ার স্বপ্নে বিভোর ছিলাম, তাই হয়তো ওই সাবজেক্টটি আমাকে প্রবলভাবে টেনেছিল। আর আরেকটা কথা, তখনকার দিনে একজন আফ্রিকান কৃষ্ণাঙ্গের সর্বোচ্চ স্বপ্ন ছিল একটি সরকারি চাকরি পাওয়া। সে সময় একজন সরকারি কর্মকর্তা হওয়া মানে আফ্রিকান সমাজের সর্বোচ্চ ক্ষমতাশালীদের একজন হয়ে ওঠা। গ্রাম এলাকায় ইংরেজ ম্যাজিস্ট্রেটের দোভাষী হিসাবে চাকরি করলে স্থানীয় মানুষ তাকে ম্যাজিস্ট্রেটের পরে তাকে প্রধান কর্মকর্তা হিসাবে গণ্য করত। দ্বিতীয় বর্ষে ওঠার পর দোভাষীর কাজ সম্পর্কিত একটি কোর্স চালু হলো, আর আমি ছিলাম ওই কোর্সের প্রথম ব্যাচের ছাত্র। আমাদের ক্লাস নিত প্রখ্যাত সাবেক আদালতি দোভাষী মিস্টার টায়াম জাসি। ফোর্ট হেয়ার অভিজাত শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিষ্ঠান হলেও এখানে অন্য সব সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের মতো নানা ধরনের অসুবিধা ছিল। তার কারণ, বড়রা নতুন শিক্ষার্থীদের সঙ্গে রাশভারী আচরণ করত এবং সবসময় তাদের অধীনস্থ রাখার চেষ্টা করত। আমি যখন প্রথম এই ক্যাম্পাসে এলাম, তখন জামালিয়েন ভাবাজা নামে একজন সিনিয়র ছাত্রের সঙ্গে আমার বাদানুবাদ লাগে। ক্লার্ক বাড়িতে থাকতেই তার সঙ্গে আমার পরিচয়। সে আমার বেশ কয়েক বছরের সিনিয়র ছিলেন। ফোর্ট হেয়ারে এসে আমি তাকে খুব আনন্দ চিত্তে অভিনন্দন জানালেও সে নিষ্ক্রিয় থাকত। শীতলভাবে আমার কথার জবাব দিত। সে যে ডরমেট্রিতে থাকত এবং আমারও সেখানে থাকার ব্যবস্থা হয়েছিল, কিন্তু সে তাতে আপত্তি করে বসল। ভাবাজা বলল, দেখো, তুমি যেহেতু একেবারে নতুন ছাত্র, সেহেতু তোমাকে সাধারণ ডরমেট্রিতে চলে যেতে হবে। এবং সে এও জানালো সে আমাদের ডরমেট্রির হাউস কমিটির প্রধান, সুতরাং সে আমাকে বের করে দেওয়ার ক্ষমতাও রাখে। শুধুমাত্র বয়সে বড় হওয়ার কারণে এমন অগণতান্ত্রিক চর্চা আমি মেনে নিতে পারলাম না, কিন্তু আমাকে সরে আসতে হলো। তারপর এই ঘটনার কিছুদিন পরই একদিন রাতে আমি জুনিয়র সব ছাত্রকে ডাকলাম, তাদের ব্যাপারটা বোঝালাম এবং বললাম আমরা ভোটের মাধ্যমে নিজেদের মধ্য থেকে হাউস কমিটির নির্বাচিত করব। তারপর কয়েক সপ্তাহের মধ্যেই নির্বাচন দেওয়ার ব্যবস্থা করলাম। জুনিয়রদের মধ্যে থেকে আমাকে দাঁড় করানো হয়েছিল। আমরা সহজেই সিনিয়রদের হারিয়ে হাউস কমিটির নেতৃত্বে চলে এলাম। কিন্তু
সিনিয়ররা এটা সহজে মেনে নিতে পারল না। তারা আমাদের শায়েস্তা করতে মিটিং ডাকল। মিটিংয়ে ইংরেজিতে চালু এক সিনিয়র ছাত্র রেক্স তাতানি বলল, না না, কিছুতেই হবে না। জুনিয়রদের এহেন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ম্যান্ডেলার মতো একটা গেঁয়ো ছেলে, যে কিনা ভালো করে ইংরেজি বলতে পারে না, তার কথা মতো হাউস কমিটি চলবে? এ হতে পারে না। এরপর আমি যেসব আঞ্চলিক ভাষায় কথা বলতাম তার দুই একটা উদাহরণ দিয়ে বিকৃতভাবে আমাকে উপহাস করা শুরু হলো। সিনিয়ররা সবাই ওর ঘাড়ের উপর হাসতে হাসতে গড়িয়ে পড়ল। তাদের এই আচরণে জুনিয়রদের সবাই ভীষণভাবে রুষ্ট হল। তাই আমরা সবাই সিদ্ধান্ত নিলাম, সিনিয়রদের চোখ রাঙানিকে আর পরোয়া করা হবে না। তারা যা যা অপছন্দ করে, যা যা করলে তারা অপমানিত হয়, সেসব কাজ এখন থেকে করতে হবে। কলেজের ওয়ার্ডেন রেভারেন্ড যে কুক ব্যাপারটা জানার পর উভয় পক্ষকে তার অফিসে ডাকলেন। আমরা আমাদের মনের কাছে পরিষ্কার ছিলাম এবং সিদ্ধান্ত নিলাম, আমরা দৃঢ়ভাবে আত্মপক্ষ সমর্থন করব এবং কোনো অবস্থাতেই নতি স্বীকার করব না। তাতানি দীর্ঘ সময় ধরে রেভারেন্ডের কাছে আমাদের নামে নালিশ জানালো এবং বক্তব্য দেওয়ার এক পর্যায়ে সে কেঁদেই ফেলল। সে আমাদের শাস্তি দেওয়ার জন্য সিনিয়রদের পক্ষ থেকে বিনীত আবেদন জানালো। তারপর রেভারেন্ড আমাদের বক্তব্য উপস্থাপন করতে বললেন। আমি কোনোভাবেই আমাদের দোষ স্বীকার করলাম না। আমি রেভারেন্ডকে জানিয়ে দিলাম, সিনিয়রদের সঙ্গে আমরা মোটেও অযৌক্তিক আচরণ করিনি। আমাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে আমরা সবাই একযোগে হাউস কমিটি থেকে পদত্যাগ করব। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সংহতি বজায় রাখার বিষয়ে আমাদের কোনো বাধ্যবাধকতা থাকবে না। তারপর সালিসির শেষে আমাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হলো না। আমরা শেষ পর্যন্ত দৃঢ় থাকায় রায় আমাদের পক্ষে চলে আসলো। তবে জীবনে প্রথমবারের মতো আমি কর্তৃপক্ষের সঙ্গে লড়াই করে জিতলাম। এর মাধ্যমেই আমি প্রথমবারের মতো ন্যায় ও সত্যের শক্তি ও তেজ সম্পর্কে একটি সম্যক ধারণা পেয়েছিলাম। অবশ্যই এরপর কর্তৃপক্ষের সঙ্গে আমার আরো অনেকবার বিবাদ বেঁধেছে। সেসব ক্ষেত্রে অবশ্য জয় এত সহজে আসেনি। ফোর্ট হেয়ারে ক্লাসের পাশাপাশি ক্লাসের বাইরেও আমি সমানভাবে শিক্ষা অর্জন করেছিলাম। হিল টাউনে থাকতে আমি যতটুকু খেলাধুলা করেছি, এখানে এসে তার মাত্রাটা অনেক বেড়ে গেল। এর পেছনে অবশ্য দুটো কারণ ছিল। প্রথমত, আমি এখানে এসে আগের চেয়ে বেশি লম্বা আর শক্তিশালী হয়ে উঠেছিলাম। আর দ্বিতীয়ত, হিল টাউনের মতো এখানে এত বেশি ঝানু প্রতিদ্বন্দ্বী ছিল না। ফুটবল এবং ক্রস কান্ট্রি রানিংয়ে দুটোতেই আমি খুব ভালো ছিলাম। দৌড় বিষয়টি আমাকে অনেক মূল্যবান শিক্ষা দিয়েছে। ক্রস কান্ট্রি দৌড়ের ক্ষেত্রে সামর্থ্যের চেয়ে প্র্যাকটিসের বেশি কার্যকরী। এর জন্য কঠোর অধ্যবসায়ী ও নিয়মানুবর্তী হতে হয়। আমি অনেক যোগ্য, শক্তিশালী ও সুঠামদেহী যুবক দেখেছি, যারা শুধুমাত্র ডিসিপ্লিন প্র্যাকটিসের অভাবে খেলাধুলায় ভালো করতে পারেনি। তবে প্র্যাকটিসের ক্ষেত্রে আমি কখনো ফাঁকি দিইনি। খেলাধুলার বাইরে নাট্য সংঘে যোগ দিয়েছি। এমনকি আব্রাহাম লিঙ্কন হত্যাকাণ্ড নিয়ে
রচিত একটি মঞ্চ নাটকে অভিনয়ও করেছি। আব্রাহাম লিঙ্কনের ভূমিকায় অভিনয় করেছিল আমার বন্ধু ও সহপাঠী লিঙ্কন এমকেন্তানি। অভিজাত ট্রান্সকেইয়ান পরিবারের ছেলে ছিল এই এমকেন্তানি। পুরো ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়ে একমাত্র সেই আক্ষরিক অর্থে ছিল আমার চেয়ে লম্বা। নাটকে আমার চরিত্র ছিল লিঙ্কনের হত্যাকারী উইলকিস বুথ। এমকেন্তানির অভিনয় শৈলী খুবই প্রখর ছিল। লিঙ্কনের গেটিসবার্গ ভাষণের দৃশ্য সে এত সুন্দরভাবে উপস্থাপন করেছিল যে আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যদিও পুরো নাটকে আমার উপস্থিতি খুব বেশি নয়, তবুও নাটকের নৈতিক বার্তা প্রচারের ক্ষেত্রে গুপ্ত ঘাতক বুথের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, আর সেই কারণেই হয়তো আমিও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সাথে সাথে আমি স্টুডেন্টস খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলাম। প্রতি রোববার পার্শ্ববর্তী গ্রামগুলোতে স্থানীয় লোকজনকে বাইবেল পড়া শেখাতাম। অন্য সদস্যদের একজন অলিভার ট্যাম্বো। ট্রান্সকেইর পোডোল্যান্ড থেকে আসা ওই ছাত্রটির সঙ্গে আমার প্রথম পরিচয় হয় ফুটবল মাঠে। অসাধারণ মেধাবী ছিল অলিভার। তার ক্ষুরধার মেধাশক্তি ও অনলবর্ষী বক্তব্য শুনে আমরা সবাই আপনা আপনি তাকে সমীহের চোখে দেখতাম। অ্যাংলিকান খ্রিস্টানদের জন্য নির্ধারিত বেডা হলে থাকত। তার সঙ্গে আমার খুব বেশি দেখা সাক্ষাৎ না হলেও আমি বুঝতে পারছিলাম ভবিষ্যতে সে অবশ্যই মহান কোনো স্থান দখল করে নেবেই। কোনো কোনো রোববার আমরা হেঁটে অ্যালিস শহরে বেড়াতে যেতাম। শহুরে রেস্তোরাঁয় খাওয়ার লোভটাও উদ্দেশ্যের মধ্যে ছিল। শহরের রেস্তোরাঁগুলি যারা চালাতো তারা সবাই ছিল শ্বেতাঙ্গ, আর তখনকার দিনে কালোরা সদর দরজা দিয়ে রেস্তোরাঁয় ঢুকতে সাহস পেত না। কিন্তু আমরা দল বেঁধে বুক ফুলিয়ে রেস্তোরাঁর সদর দরজা দিয়ে ঢুকে যা খেতে মন চাইতো তাই অর্ডার দিতাম। সাদাদের তোয়াক্কা করতে চাইতাম না। ফোর্ট হেয়ারে আমি যে শুধু ফিজিক্স পড়েছিলাম তাই নয়, আর একটা ফিজিক্যাল সায়েন্সে এভাবে ভালোভাবে রপ্ত করেছিলাম। সেটা হলো বলরুম ড্যান্সিং। আমরা যে রেস্তোরাঁয় যেতাম সেখানে ক্যাচ ক্যাচ শব্দ উৎপাদনকারী একটা পুরনো ফোনোগ্রাফ ছিল। ওটা যখন বাজত তখন আমরা তার তালে তালে নাচতাম। বলরুম ড্যান্সিং এর ক্ষেত্রে আমাদের আইডল ছিল বিশ্ববিখ্যাত বল ড্যান্সার ভিক্টর সিলভাস্টার। আর আমরা যার কাছে এই ড্যান্স শিখতাম সে আমাদের চেয়ে বয়সে ছোট এক ছাত্র। তার নাম ছিল স্মালি সিউন্ডালা। আমরা তাকে সিলভাস্টারের যোগ্য শিষ্য ও আমাদের মহান শিক্ষক হিসাবে মেনে নিয়েছিলাম। ফোর্ট হেয়ারের পাশের এক গ্রামে এন্তে সেলামানজি নামের একটি আফ্রিকান ড্যান্স হল ছিল। শুধুমাত্র স্থানীয় গণ্যমান্য কৃষ্ণাঙ্গরাই সেখানে আনন্দ স্ফূর্তি করতে যেতে পারত। আন্ডার গ্র্যাজুয়েটদের সেখানে ঢোকার কোনো অনুমতি ছিল না। কিন্তু একদিন আমাদের কয়েকজনের মাথায় বেপরোয়া খেয়াল চাপল। বিপরীত লিঙ্গের কোনো সঙ্গীর সঙ্গে নাচার লোভ সামলাতে না পেরে এক মহা ঝুঁকি নিয়ে বসলাম। রাতে সবাই যার যার সবচেয়ে আকর্ষণীয় স্যুট পরে লুকিয়ে ডরমেটরি থেকে বেরিয়ে এলাম। এটা খুবই সংরক্ষিত এলাকা জেনেও ড্যান্স হলে ঢুকে পড়লাম। ড্যান্স ফ্লোরে দেখলাম
খুব সুন্দরী এক যুবতী। আমি স্মার্টলি তাকে সরাসরি আমার সঙ্গে নাচার প্রস্তাব দিয়ে বসলাম। দেখলাম কাজ হয়েছে। এক মুহূর্তের মধ্যে সে আমার বাহুবন্দী হয়ে গেল। মেয়েটার নাম জিজ্ঞেস করতে বলল, তার নাম মিসেস বকবি। শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আর চোখে চেয়ে দেখি তদানীন্তন প্রখ্যাত আফ্রিকান নেতা ও বুদ্ধিজীবী ডি রোজবেরি রোগবি তার শ্যালো অর্থাৎ আমার শিক্ষক জেটকে ম্যাথিউর সঙ্গে আলাপ করছেন। এখন না জেনে ডি বকবির স্ত্রীকে নাচের আমন্ত্রণ জানিয়েছি বুঝতে পেরে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। আমি মুহূর্ত মাত্র দেরি না করে মিসেস বকবিকে ক্ষমা প্রার্থনা সূচক একটা সৌজন্যতা দেখিয়ে সরে পড়তে গেলাম। কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। এরপর কি হলো জানতে হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর কেমন লাগলো অতি অবশ্যই মতামত জানান। আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।